নমস্কার। ইন্ডিয়ান মঙ্কস পেজে ধারাবাহিক স্বামী শিষ্য সংবাদের আলোচনায় সবাইকে স্বাগত। আপনাদের আজকে যে আলোচনার বিষয় তা একটু কঠিন, একটু না অনেকটাই কঠিন। আমরা স্বামী শিষ্য সংবাদ বইটি শুরু করেছিলাম একদম প্রথম পাতা থেকে, এবং এটাই ঠিক করা হয়েছিল যে যথাসম্ভব চেষ্টা করা হবে বইটির প্রত্যেকটি পাতা থেকে যেন আমরা পড়তে পারি, যেন না একটা পাতাও যেন না ছেড়ে যাই। তো সেইভাবেই প্রথম দিন যেমন ভাবে শুরু হয়েছিল, শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর শিষ্য তিনি স্বামীজিকে দর্শন করতে গেছেন, এবং ধীরে ধীরে তারও যেমন স্বামীজির সাথে সঙ্গ করা বাড়ছে, তেমনি কথার গভীরতা বাড়ছে, আধ্যাত্মিক গভীরতাও বাড়ছে। কথার আধ্যাত্মিক গভীরতা তেমনি প্রথম দিন যেহেতু আমরাও ঠিক একইভাবে বইটা পড়ে চলেছি, তেমনি আমরাও প্রথমে হয়তো কিছু এমনি কথা পেয়েছি, সেইভাবে ঠিক যেভাবে শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির সঙ্গ করেছিলেন, তিনি তার মধ্যে যতটা লিখে যেতে পেরেছেন, আমরাও কোনো একভাবে কিছু একটা তো কানেকশন অ্যাটলিস্ট পাচ্ছি। ওইভাবে ধীরে ধীরে আলোচনা গভীর থেকে গভীরতর হচ্ছে। আজকের আলোচনাটা বেশ গভীর। আজকের আলোচনার বিষয় রাখা হয়েছে যে দৈববাণী কি সত্যি শোনা যায়। এটা একটা বড় জটিল প্রশ্ন। এটা আমার মধ্যেও বারবার ধাক্কা খায় প্রশ্নটা, যে যেখানে অদ্বৈতবাদ, আমিও তো অদ্বৈতবাদী, আমার গুরুদেব ভগবানও যেহেতু অদ্বৈতবাদী, স্বামী বিবেকানন্দ অদ্বৈতবাদী ছিলেন, ঠাকুরও অদ্বৈতবাদী। তো যেখানে অদ্বৈতবাদ যেখানে দুইয়ের কোনো চিহ্ন নেই, দুইয়ের যেখানে প্রসঙ্গ মাত্র নেই, সেখানে আবার দৈববাণী এলো কোথা থেকে, এটা আমার মধ্যেও ধাক্কা মারে। কিন্তু এই বেদান্তের জগৎ ছাড়িয়ে এই ব্রহ্ম সমস্ত কিছুর তো একটা অবধি, তারপর আরেক রাজ্যের কথা থাকে যেটা শক্তির সাম্রাজ্য। এই বেদান্ত ব্রহ্মজ্ঞান এই জায়গায় আমি ধাক্কা ধাক্কি করে সাধন ভজন করে টোরে ঢুকে পড়তে পারি, বা ঢুকিয়ে তিনি নিলেন না শেষ অবধি, কিন্তু সেই শক্তির সাম্রাজ্যের দরজা খোলানো বড়ই কঠিন কাজ। সেই শক্তির সাম্রাজ্যে মা যদি কৃপা করে দরজা খোলেন, তবে দরজা খোলে সেই সাম্রাজ্যে। আজকে সেই সাম্রাজ্যের কথা নিয়ে আলোচনা। যারা কট্টর বৈদান্তিক হন এবং ঠিক ঠিক ব্রহ্ম বিজ্ঞানী হন, শুধু ব্রহ্ম জ্ঞানী না, ব্রহ্ম বিজ্ঞানী, যিনি বিশেষভাবে ব্রহ্মকে জেনেছেন, তাদের মধ্যেও কতিপয় কিছু সিদ্ধ সাধকের ক্ষেত্রে এই শক্তির রাজ্যের দরজা খোলেন, বা বলা যেতে পারে মা খুলেন। তখন তারা আরেক সাম্রাজ্যের টান টের পায়। আজকে যেই কথাগুলো বলছি, আমি প্রথম থেকেই বলে নিচ্ছি, এই কথাগুলো নিয়ে বেশি মাথা না ঘামালেই ভালো। এই কথাগুলো জাস্ট শুনে যাওয়া তাই ঠিক আছে আমার মনে হয়, কারণ বেশি মাথা ঘামাতে গেলে আসল তত্ত্বটাকে খোঁজা, যেটা স্বামী বিবেকানন্দ বারবার করে শিষ্যকে বলছিলেন, আসল যে তত্ত্বটাকে খোঁজা, ব্রহ্ম জ্ঞান, তখন শক্তির সাম্রাজ্য এই সেই করতে গিয়ে আসল ব্রহ্মজ্ঞানটাই হারিয়ে যাবে। শক্তির সাম্রাজ্য তো দূরস্থ, কোথায় হারিয়ে গেল তার ঠিক ঠিকানা নেই। আমার মনে হয় আজকের আলোচনাটা শুধু শুনে যাওয়া ভালো, বেশি এটা নিয়ে না ভাবাই বোধহয় ভালো। আজকের আলোচনাটা নিয়ে স্বামীজি আজকে যে কথাগুলো বলবেন, কারণ তাহলে অনেক কিছু গুলিয়ে যেতে পারে। স্বামীজি আজকে অনেক অনেক উঁচু থেকে দাঁড়িয়ে কথা বলছেন, অনেক উচ্চ একটা তত্ত্ব নিয়ে কথা বলছেন। আমি বেশি আর এটা নিয়ে ইন্ট্রোডাকশন দিলাম না, ব্যাখ্যা করছি না। আমি সোজাসুজি স্বামীজির সাথে শিষ্যের কি কথা হয়েছে সেই কথায় যাচ্ছি। ষোড়শপল্লী, স্থান বেলুর, ভাড়াটিয়া মঠ বাড়ি, বর্ষ 1898 খ্রিস্টাব্দ নভেম্বর।
স্বামীজি আজ 2-3 দিন হইল কাশ্মীর হইতে প্রত্যাবর্তন করিয়াছেন। শরীর তেমন ভালো নাই। শিষ্য মঠে আসিলে স্বামী ব্রহ্মানন্দ বলিলেন, কাশ্মীর হতে ফিরে আসা অবধি স্বামীজি কারোর সঙ্গে কোনো কথাবার্তা কর না, স্তব্ধ হয়ে বসে থাকেন। তুই স্বামীজির কাছে গল্প স্বল্প করে স্বামীজির মনটা নিচে আনতে চেষ্টা করিস। খুব গুরুত্বপূর্ণ কথা। ব্রহ্মজ্ঞানীর অবস্থা কেমন হয় সেটা নিয়ে কথা, এই কয়েকটা লাইন মাত্র। বলছেন কি যে স্বামীজি 2-3 দিন হলো কাশ্মীর থেকে ফিরেছেন। ব্রহ্মানন্দজি, যিনি প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট, তারাও স্বামীজিকে দিয়ে কথা বলাতে পারছেন না। বলছেন যে স্বামীজি কারোর সাথে কথাবার্তা কর না, স্তব্ধ হয়ে রয়েছেন। এবার কেন স্তব্ধ হয়ে রয়েছে? বলছে তার মন নামছে না ওই জায়গা থেকে। সেই জায়গায় তো কথাবার্তা নেই, সেই জায়গায় জাস্ট চুপ করে বুঁদ হয়ে থাকা। আর ব্রহ্মানন্দজিদের মতন সিদ্ধ পুরুষেরা কেন করছেন না বা করে উঠতে পারছেন না কথাবার্তা বলতে? কারণ তারাও ওই জায়গার কাছাকাছি ঘোরাঘুরি করছেন। তারাও সিদ্ধ সাধক। সিদ্ধ হয়ে গেলে তখন সিদ্ধ পুরুষ যেটাই বলবেন, তারাও ঠাকুরের সাথে সঙ্গ করেছেন। তো যে অনেকটা নিচে আছে সে এটা ওটা গল্প করে তার মনটাকে নামাতে পারে, কিন্তু যে কাছাকাছি রয়েছে তার চান্স, মানে কেউ ধরুন এই জায়গাতে রয়েছে আর কেউ এই জায়গাতে রয়েছে, তো যে এই জায়গাতে রয়েছে সে তো যদি কথা বলে নামাতে যায় উল্টো সে উঠে যাবে, পারবে না। তাই শিষ্যকে পাঠালেন যে এতটা নিচে রয়েছে, আরো নিচে সে যাতে গল্প করে তার মনটাকে নামাতে পারে। আসল বিষয় মনটা চড়ে বসে রয়েছে সপ্তম ভূমির কাছে। সপ্তম ভূমিতে থাকলে কথাবার্তা মানে আর কিছু হতোই না, অসম্ভব ব্যাপার হয়ে যেত সেটা। কিন্তু বলছেন যে মনটাকে দেখ, যদি কথাবার্তা কয়ে মনটাকে নামাতে পারিস, তুই স্বামীজির কাছে গল্প স্বল্প করে স্বামীজির মনটা নিচে আনতে চেষ্টা কর। শিষ্য ওপরে স্বামীজির ঘরে যাইয়া দেখিল স্বামীজি মুক্ত পদ্মাসনে পূর্বাশ্ব হইয়া বসিয়া আছেন, যেন গভীর ধ্যানে মগ্ন। মুখে হাসি নাই, প্রদীপ্ত নয়নে বহির্মুখী দৃষ্টি নাই, যেন ভিতরে কিছু দেখিতেছেন। স্বামীজি শিষ্য স্বামীজির ঘরে গেছে, দেখছেন স্বামীজি মুক্ত পদ্মাসনে পূর্বাশ্ব, পূর্ব দিকে মুখ করে বসে রয়েছেন, বুঝলেন, যেন গভীর ধ্যানে মগ্ন। দেখে মনে হচ্ছে গভীর ধ্যানে মগ্ন, কারণ স্বামীজি তখন ধ্যানস্থই। চোখ খোলা বন্ধটা ধ্যানের সাথে কিছু, তো ধ্যানের সাথে কোনো সম্পর্ক নেই চোখ খোলা বা বন্ধে। চোখ খুলেও ধ্যান করা যায়, চোখ খুলেও কিছু না দেখা যায়, আবার চোখ বন্ধ করেও অনেক কিছু দেখা যায়, জাগতিক অনেক কিছু দেখা যায়। তো বলছেন যে প্রদীপ্ত নয়নে বহির্মুখী দৃষ্টি নাই, যেন ভিতরে কিছু দেখিতে যান। বলতে চোখ খোলা কিন্তু বাইরে কিছু দেখছেন না, যেন ভিতরে দেখছেন তিনি। বাইরে তার কোনো দৃষ্টি যেন নেই, কিন্তু চোখ খোলা। জ্ঞানীর এই দৃষ্টিকে বলা হয় শূন্য দৃষ্টি। এই মনের অবস্থাকে বলা হয় অমনা মন। যে মনটা আছে কিন্তু নেই, দৃষ্টিটা আছে, চোখ খোলা কিন্তু সে যেন কাউকেই দেখছে না। তার সামনে দিয়ে হেঁটে গেলেও সে বুঝবে না, কারণ তার চোখ খোলা থাকলো দৃষ্টি ভিতরে। তার চোখ হয়তো বৈজ্ঞানিক ভাবে সামনের জিনিস দেখতে সমর্থ, কিন্তু মন সেই বাইরের সাথে কানেক্টেড নয়, তাই দেখছে না। শিষ্যকে দেখিবা মাত্র বলিলেন, এসেছিস বাবা, বস। এই পর্যন্ত। স্বামীজি শিষ্যকে ভালোবাসতেন, যে যাকে ভালোবাসে সেই পারে মন টেনে নামাতে। মন টেনে নামানোর ক্ষমতা সেই রাখে, যে সে কিন্তু এই ধরনের মহাপুরুষের গল্প স্বল্প করে মন টেনে নামাতে পারে না। ওই জন্য ব্রহ্মানন্দজি শিষ্যকে বললেন যে তুই চেষ্টা করবি একটু স্বামীজির মনটা নামাতে। স্বামীজির বাম নেত্রাভ্যন্তরটা রক্তবর্ণ দেখিয়া শিষ্য জিজ্ঞাসা করিল, আপনার চোখের ভিতরটা লাল হইয়াছে কেন? কথা বলার চেষ্টা করছে, এটা ওটা বলে বলছে যে আপনার চোখটা লাল হয়েছে কেন? স্বামীজি ও কিছু না বলিয়া পুনরায় স্থির হইয়া বসিয়া রইলেন। স্বামীজি বলছেন ও কিছু না বলে আবার স্থির হয়ে বসে রয়েছেন। অনেকক্ষণ বসিয়াও যখন স্বামীজি কোনো কথা কহিলেন না, তখন শিষ্য অধীর হইয়া স্বামীজির পাদপদ্ম স্পর্শ করিয়া বলিল,
অমরনাথে যাহা যাহা প্রত্যক্ষ করিলেন তাহা আমাকে বলিবেন না। এই শিষ্যই যথাযোগ্য যে স্বামীজিকে দিয়ে কথা বলাতে পারে, কারণ সে যখন দেখছে স্বামীজি চুপ করে বসে রয়েছে, সে স্বামীজির পা ছুঁয়ে প্রার্থনা করছে, আপনি অমরনাথে যা যা দেখলেন তা আমাকে বলবেন না। এটা আবদার, সাথে প্রবল ভক্তি, প্রবল শ্রদ্ধা। সে প্রার্থনা জানাচ্ছে আপনি আমায় বলবেন না, তার মধ্যে অহংকার নেই আমি আপনাকে মন নিচে নামিয়েই ছাড়বো। সে প্রার্থনা করছে বলবেন না আপনি আমার সাথে কথা। গুরুর কাছে না আসলে এভাবে প্রার্থনা করতে হয়। অনেক অনেক ঘটনার ঘনঘটা ঘটে, কিন্তু অহংকার করে আমি গুরুর উদ্ধার করে দেবো, বেশিরভাগ মানুষ এরকমই ভাবে, মানে আমি ছাড়া গুরুর চলবে না, ব্যাপারটা এরকম নয়। এইভাবে গুরুর পা ধরে থাকতে হয় যে আপনি আমাকে এটা বলবেন না। পাদস্পর্শে স্বামীজির যেন একটু চমক ভাঙিল, যেন একটু বহির্দৃষ্টি আসিল। বলছেন যে পায়ের ছোঁয়াতে স্বামীজির যেন একটু বহির্দৃষ্টি এলো, একটু যেন বাইরের জগৎকে দেখলেন, দেখে উঠলেন যেন। এই দৃষ্টি আমি দেখেছি ভগবানের মধ্যে। এই চুপচাপ তাকিয়ে কিছুই দেখছেন না, এই ভয়ঙ্কর দৃষ্টি আমি দেখেছি। এবং এই যখন এরকম অবস্থা হয় যে কথা বলতে পারছে না, তখন মনে পড়ে আমরা ভগবানকে সমানে এদিক ওদিক কথা বলানোর চেষ্টা করতাম, যে অ্যাটলিস্ট কথা বলুক, মন নামুক। পেরে উঠতাম না সবসময়। কিছুদিন আগে এরকম একটা ফেজ গেছিল যে কথা খুঁজে পাওয়া যাচ্ছে না তার সামনে বসে। তো ব্রহ্ম বিজ্ঞানীদের এই অবস্থাগুলো হয়, এগুলো হতে বাধ্য। স্বামীজি বলিলেন, অমরনাথ দর্শনের পর হতে আমার মাথায় 24 ঘন্টা যেন শিব বসে আছেন, কিছুতেই নাবছেন না। শিষ্য শুনিয়া অবাক হইয়া রইল। কি ভয়ঙ্কর কথা বলছে, 24 ঘন্টা আমার মাথায় যেন শিব বসে আছে, নাবছেন না। শিষ্য শুনে অবাক হয়ে রইল। স্বামীজি, অমরনাথ পরে ক্ষীরভবানী মন্দিরে খুব তপস্যা করেছিলাম, যা তামাক সেজে নিয়ে আয়। এবার স্বামীজির মন একটু নাবছে। তামাক সাজতে বলছে, অ্যাটলিস্ট তামাক অব্দি মন আসতে অনেক অনেক কষ্ট করতে হয়। মানে ওই জায়গা ছেড়ে তামাক, মানে সেই তামাকটাকে টানার জন্য মনটাকে প্রস্তুত করা। এই শিষ্যের জন্য সেটা সম্ভব হলো, শিষ্যের ভক্তিতে এটা সম্ভব হলো। স্বামীজি কি বলছেন, বলছেন অমরনাথ দর্শনের পর হতে আমার মাথায় 24 ঘন্টা শিব বসে রয়েছেন, নামছেন না। কারণ স্বামীজি অমরনাথ মন্দির এবং ক্ষীরভবানী মন্দিরে প্রচন্ড তপস্যা করেছিলেন, সেই গল্পটায় পরে আসছে। শিষ্য প্রফুল্ল মনে স্বামীজির আজ্ঞা শিরোধার্য করিয়া তামাক সাজিয়া দিল। স্বামীজি আস্তে আস্তে ধূমপান করিতে করিতে বলিতে লাগিলেন, অমরনাথ যাওয়ার কালে পাহাড়ের একটা খাড়া চড়াই ভেঙে উঠছিল। সে রাস্তায় যাত্রীরা কেউ যায় না, পাহাড়ি লোকেরাই যাওয়া আসা করে। আমার কেমন রোগ হলো, ওই পথেই যাব তো যাবই। সেই পরিশ্রমে শরীর একটু দমে গেছে। ওখানে এমন কনকনে শীত যে গায়ে যেন সূচ ফোটে। স্বামীজি তো বরাবর একটু অন্য রাস্তার মানুষ, তো অমরনাথ যাওয়ার যে সহজ পথটা, সেই পথটা ছেড়ে স্বামীজি একটা চড়াই পথ নিয়েছেন, পাহাড়ি লোকরা যেটা চড়ে। স্বামীজির মনে হয় যেন ওই পথেই যাব। সেই পথে পরিশ্রম প্রচন্ড হয়েছে এবং শরীরটাও তার জন্য দমে গেছে। ওখানে এমন কনকনে শীত যে গায়ে যেন সূচ ফোটে। বলছে ওখানে এত ঠান্ডা হচ্ছে গায়ে সূচ ফুটবে। শিষ্য, শুনেছি উলঙ্গ হয়ে অমরনাথকে দর্শন করতে হয়, কথাটা কি সত্যি? স্বামীজি, হ্যাঁ, আমিও কৌপিন মাত্র পরে ভস্ম মেখে গুহায় প্রবেশ করেছিলাম। যেখানে ওরকম বরফ জমে থাকে, বরফের উপর দিয়ে হাঁটতে হয়, সেখানে স্বামীজি কৌপিন মাত্র পরে ভস্ম মেখে গুহাতে প্রবেশ করেছিল অমরনাথ দর্শন করতে। তখন শীত গ্রীষ্ম কিছুই জানতে পারিনি, কিন্তু মন্দির থেকে বেরিয়ে ঠান্ডায় যেন জড়ো হয়ে গিয়েছিলাম। পায়রা দেখিয়াছিলেন কি? কিছু কিছু পুরাণের কথা এবার শুরু হচ্ছে। বলছেন পায়রা দেখিয়াছিলেন কি? শুনিয়াছি সেখানে ঠান্ডায় কোনো জীবজন্তুকে বাস করিতে দেখা যায় না, কেবল কোথাও হইতে এক ঝাঁক শ্বেত পারাবত মধ্যে মধ্যে আসিয়া থাকে। হ্যাঁ, 3-4টে সাদা পায়রা দেখেছিলাম। স্বামীজি বলছেন, হ্যাঁ, 3-4টে সাদা পায়রা দেখেছিলাম।
তারা গুহায় থাকে কি নিকটবর্তী পাহাড়ে থাকে তা বুঝতে পারলাম না। বলছে তারা গুহাতে আছে না নিকটবর্তী পাহাড়ে আছে তা বুঝতে পারলাম না, কিন্তু দেখেছিলাম। মহাশয়, লোকে বলে শুনিয়াছি, গুহা হইতে বাহির হইয়া আসিলে যদি সাদা পায়রা দেখে তবে বুঝা যায় সত্য সত্য শিব দর্শন হলো। যেটা জনশ্রুতি, যে গুহা থেকে বাইরে এসে যদি দেখা যায় যে পায়রা, তাহলে সত্যি সত্যি শিব দর্শন হয়েছে সেখানে। স্বামীজি বললেন, শুনেছি পায়রা দেখলে যা কামনা করা যায় তাই সিদ্ধ হয়। অমরনাথ খুব খুব দুর্গম একটা পথ, কাশ্মীর দিয়ে যেতে হয়, পেহেলগাঁও দিয়ে উঠতে হয়। সেই অমরনাথ মন্দিরে স্বামীজি ওই বরফের মধ্যে শিবকে শুধু কৌপিন পরে ভস্ম মেখে দর্শন করেছেন। যখন দর্শন করেছি তখন শিব দৃশ্য বোধ নেই, কারণ তখন তার মন তার শরীরের উপর ছিল না, তার মনে শুধু শিব বসে রয়েছে। কিন্তু দর্শন করে যেই মাত্র বেরোলো, মাথা থেকে একটা জিনিস নামলো, যে তখনই বলছে ঠান্ডায় জড়ো হয়ে গেলাম ন্যাচারালি, তখন তার শরীর বোধ ফিরে এসছে। স্বামীজি বলিলেন, শুনেছি পায়রা দেখলে যা কামনা করা যায় তাই সিদ্ধ হয়। অনন্তর স্বামীজি বলিলেন, আসিবার কালে তিনি সকল যাত্রী যে রাস্তায় ফেরে সেই রাস্তা দিয়েই শ্রীনগরে আসিয়াছিলেন। শ্রীনগরে ফিরিবার অল্পদিন পরেই ক্ষীরভবানী দেবীকে দর্শন করতে যান এবং 7 দিন তথায় অবস্থান করিয়া ক্ষীর দিয়া দেবীর উদ্দেশ্যে পূজা ও হোম করিয়াছিলেন। ক্ষীরভবানী মন্দিরের মূল প্রসাদই ক্ষীর, এখনো সেখানে ক্ষীর দেওয়া হয় মাকে, ক্ষীরই প্রসাদ। ক্ষীরভবানী দেবীকে এবং 7 দিন তথায় অবস্থান করিয়া ক্ষীর দিয়া দেবীর উদ্দেশ্যে পূজা ও হোম করিয়াছিলেন। প্রতিদিন 1 মণ দুধের ক্ষীর ভোগ দিতেন ও হোম করিতেন। একদিন পূজা করিতে করিতে স্বামীজির মনে উঠিয়াছিল, মা ভবানী এখানে সত্য সত্যি কতকাল ধরিয়া প্রকাশিত রহিয়াছেন। যবনেরা আসিয়া তাহার মন্দির পুরাকালে ধ্বংস করিয়া যাইল, অথচ এখানকার লোকগুলো কিছুই করিতে পারিল না। স্বামীজির ভিতরে এই কথাগুলো আসছে। হায়, আমি যদি তখন থাকিতাম তবে কখনো উহা চুপ করিয়া দেখিতে পারিতাম না। ঐরূপ ভাবিতে ভাবিতে তাহার মন যখন দুঃখে ক্ষোভে ও নিতান্ত নিপীড়িত, তখন স্পষ্ট শুনিতে পাইলেন, এই দৈববাণী যেটা বিষয় আজকে সেই কথায় আসছে, তখন স্পষ্ট শুনিতে পাইলেন মা বলিতেছেন, আমার ইচ্ছাতেই যবনেরা মন্দির ধ্বংস করিয়াছে। আমার ইচ্ছা আমি জীর্ণ মন্দিরে অবস্থান করিব। ইচ্ছা করিলে আমি কি এখনই এখানে সপ্তদল সোনার মন্দির তুলিতে পারি না? তুই কি করতে পারিস? তোকে আমি রক্ষা করিব না তুই আমাকে রক্ষা করিবি? কি ডেঞ্জারাস কথা। স্বামীজি মাকে, মানে তিনি তো সাধনা করছেন না, মানে সাধনা এটা ব্রহ্মজ্ঞানের জন্য সাধনা নেই, শক্তি সাধনার একটা ব্যাপার চলে এসছে। সেই মহামায়া শক্তির রাজ্যের দ্বার খুলছে আস্তে আস্তে। ক্ষীরভবানী মন্দিরে যদি এখনো যান, এখন মন্দিরটি অনেক সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে, বড় সুন্দর বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি মন্দিরটি শ্রীনগরে, সরি। তো সেখানে স্বামীজি 7 দিন থেকে ওই মন্দিরটায় পা দিলেই টের পাওয়া যায় একটা আলাদা রকমের ভাইব্রেশন রয়েছে। সেইখানে স্বামীজি টানা 7 দিন থেকে সাধনা তপস্যা করেছেন, মাকে রোজ 1 মণ দুধের ক্ষীর নিবেদন করেছেন এবং হোম করেছেন। তো এবার স্বামীজি বসে ভাবছেন যে মা এখানে কতদিন আছেন। তো যবনেরা মন্দির ধ্বংস করলো, আমি কিছুই করতে, মানে আমি তখন থাকলে আমি করতে যেতাম না, মানে আমি থাকলে আমি করতে যেতাম না। স্বামীজির তো সবসময় একটা ব্যাপার ছিল, একটা তেজিয়ান ব্যাপার। তখন আমি আবারও লাইনগুলো পড়ছি। মা বলিতেছেন যে আমি তখন স্পষ্ট শুনিতে পাইলাম, মা বলিতেছেন, আমার ইচ্ছাতেই যবনেরা মন্দির ধ্বংস করিয়াছে। আমার ইচ্ছা আমি জীর্ণ মন্দিরে অবস্থান করিব। ইচ্ছা করিলে আমি কি এখনই এখানে সপ্তদল সোনার মন্দির তুলিতে পারি না? তুই কি করিতে পারিস? তোকে আমি রক্ষা করিব না তুই আমাকে রক্ষা করিবি? স্বামীজি বলিলেন, ওই দৈববাণী শোনা অবধি আমি আর কোনো সংকল্প রাখি না। মটফট করবার সংকল্প ত্যাগ করেছি, মায়ের যা ইচ্ছা তা হবে। এই সেরা কথা। যখন বৈদান্তিকের মুখ দিয়ে এই কথা বেরোয় তখন বোঝা যায় সে জ্ঞানের শীর্ষে বসে রয়েছে এবং তার কাছে শক্তির রাজ্য দ্বার খুলে গেছে। মা বলছেন যে আমি তোকে রক্ষা করব না তুই আমায় রক্ষা করবি?
যবনেরা আমার ইচ্ছেতে আমার মন্দির ভেঙেছে, আমি কি চাইলে এখানে 7 তলা সোনার মন্দির বানাতে পারি না? স্বামীজি সেই কথা শুনে বলছে যে আমি আর কোনো সংকল্প রাখি না যে এই কাজ আমি করব, কারণ এবার স্বামীজি বুঝে গেছেন তিনি মায়ের হাতের পোষা পুতুল। মা যা করাবেন তাকে তাই করতে হবে, সব তার ইচ্ছেতে চলছে। তাই বলছেন যে মটফট করবার সংকল্প ত্যাগ করেছি, মায়ের যা ইচ্ছা তাই হবে, মায়ের যা ইচ্ছা তাই হবে। এটা খুব শেষের দিকের কথা। 1898 সাল স্বামীজি 1902-তে দেহত্যাগ করেছেন। বৈদান্তিকের জীবনে জ্ঞানের একদম পরিপক্ক অবস্থায় শেষের দিকে এই সমস্ত কথা আসে, যখন কৃপা করে মা দরজা খুলে দেন। শিষ্য অবাক হইয়া ভাবিতে লাগিলেন, ইনি না একদিন বলিয়াছিলেন যা কিছু দেখিস শুনিস তা তোর ভেতরে অবস্থিত আত্মার প্রতিধ্বনি মাত্র, বাইরে কিছুই নাই। এবার ঠোকাঠুকি লাগছে, অদ্বৈতবাদী দ্বৈতবাদীতে ঠোকাঠুকি শুরু হয়েছে শিষ্যের ভিতরে। শিষ্য অদ্বৈতবাদী, স্বামীজি অদ্বৈতবাদী, কিন্তু এখন স্বামীজি অন্য কথা বলছেন, বা স্বামীজি যেই জায়গা থেকে যেই বোধ থেকে কথা বলছে শিষ্যের কাছে সেগুলো পরিষ্কার নয়। এবার শিষ্য অবাক হয়ে ভাবছে যে ইনি না একদিন বলিয়াছিলেন যা কিছু দেখিস শুনিস তার সবই ভেতরে অবস্থিত আত্মার প্রতিধ্বনি মাত্র, বাইরে কিছুই নেই। স্পষ্ট বলিয়াও ফেলিল, মহাশয় আপনি তো বলিতেন এই সকল দৈববাণী আমাদের ভেতরের ভাবের বাহ্য প্রতিধ্বনি মাত্র। স্বামীজি গম্ভীর হইয়া বলিলেন, তা ভেতরেরই হোক আর বাইরেরই হোক, তুই যদি নিজের কানে আমার মতো ওইরূপ অশরীরী কথা শুনিস তাহলে কি মিথ্যা বলতে পারিস? দৈববাণী সত্য সত্যই শোনা যায়, ঠিক যেমন আমাদের এই কথাবার্তা হচ্ছে তেমনি। স্বামীজি গম্ভীর হয়ে গেছে, কারণ স্বামীজি নিজে অদ্বৈতবাদী, কিন্তু সে বলছে তারপরেও সে এটাকে মানছে। কেন বলছে যে সে ভিতরই বলুক আর বাইরেই বলুক, নিজের কানে যদি আমার মতন এরকম অশরীরী কথা শুনিস তাহলে মিথ্যা কি তুই বলতে পারবি? ওড়াতে কি পারবি? তারপর বলছেন দৈববাণী সত্য সত্যই শোনা যায়, ঠিক যেমন আমাদের এই কথাবার্তা হচ্ছে তেমন। যে শুনেছে সে জানে। আমার গুরুদেব ভগবান একবার, অনেকবারেরই ঘটনা, আমি যেমন এখনো বুঝতে পারি না, আমি শরৎচন্দ্র চক্রবর্তীর মতন এখনো মনে মনে ভাবি কি কেমন করে হয় ব্যাপারটা, আমার কাছে পরিষ্কার নয়। ভগবান ইয়েতে রয়েছেন, বেনারস রয়েছেন, তখন ভগবান দৈববাণী শুনেছিলেন যে কলকাতায় ফিরে এসো, এবং ভগবান ঠিক করে গেছিলেন যে ভগবান বেনারস আশ্রমেই থাকবেন আর কলকাতা ফিরবেন না। এই দৈববাণী শোনার সাথে সাথে ভগবান উঠে স্বামীজিদেরকে বলেন যে আমি কলকাতা ফিরবো, টিকিট কাট। আমার মধ্যেও ঠিক শরৎচন্দ্র চক্রবর্তীর মতন এই প্রশ্ন এসেছিল যে এগুলো কি করে হয়, কিন্তু তারপর যখন ভগবানকে জিজ্ঞাসা করেছিলাম, ভগবানও ঠিক এমন ভাবে উত্তর দিয়েছিল যে হ্যাঁ হয়, এগুলো সব হয়, নিজের কানে শুনলে বুঝবি। আমি তো এখন এটা পড়তে গিয়ে দেখলাম এইভাবে উত্তর, এবং এই উত্তরের পর আর কথা চলে না। ওই উত্তরের পর ওই কথার যেন কি একটা তেজ থাকে, ওর পরে আর কথা এগোনো যায় না। এবং আমিও পারিনি কথা এগোতে, বসে ভেবেছিলাম ঠিক আছে যেদিন নিজে শুনবো সেদিন বুঝবো, কিন্তু ভীষণ রকমের সত্য, এটা উড়িয়ে দেওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। ঠিক সেই অবস্থা এখানে এসছে। শিষ্য দ্বিরুক্তি না করিয়া স্বামীজির বাক্য শিরোধার্য করিয়া লইল, কারণ স্বামীজির কথায় এমন এক অদ্ভুত শক্তি ছিল যে তাহা না মানিয়া থাকা যাইত না। যুক্তি তর্ক যেন কোথায় ভাসিয়া যাইত। যেই শিষ্য এত তর্ক করেছে দিনের পর দিন স্বামীজির সাথে বেদান্তের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় নিয়ে, সেই শিষ্য বলছে যে আমি আর দ্বিরুক্তি না করিয়া চুপ করে গেলাম, কারণ স্বামীজির কথার ভেতরে এমন এক অদ্ভুত শক্তি ছিল। আগের দিনই কোথাও একটা যেন পড়ছিলাম, স্বামীজি বলছেন শুধু কথা বলে কি হবে, কথার পিছনে কেমন ভাবে শক্তি কাজ করছে সেটা দেখতে হবে। কথার পিছনে যদি শক্তি থাকে তাহলে সেই কথা বলো। শিষ্য এত তর্কাতর্কি করে, আমরা এই স্বামী শিষ্য সংবাদ প্রায় 4-5 মাস চলছে, আমরা দেখেছি অনেক জায়গায় স্বামীজি আর শিষ্যের তুমুল তর্ক বাগ বিতণ্ডা চলছে বেদান্তের উপরে। শিষ্য শ্রদ্ধা সহকারে তর্ক করতেন গুরুর সাথে, তর্ক করার জন্য তর্ক নয়, শ্রদ্ধা সহকারে জানার জন্য করতেন। কিন্তু স্বামীজির এই কথার পিছনে এমন শক্তি ছিল
শিষ্য চুপ করে গেল, বলছে যুক্তিতর্ক কোথায় মনে হচ্ছে ভেসে যাবে। শিষ্য এবার প্রেতাত্মাদের কথা পারিল। মানে অ্যাকচুয়ালি এটাই করতে হতো, মানে এটা ওটা কথা বলে যেমন করেও স্বামীজিকে কথা বলাতে হতো। এই কথা যদি অমরনাথের কথাই বলতে থাকে, স্বামীজির মন তো আরো ওই দিকে চলে যেতে থাকবে। তাহলে তো যেই কাজে ব্রহ্মানন্দজি পাঠালেন সেই কাজটা হবে না। ব্রহ্মানন্দজি তাকে পাঠিয়েছেন স্বামীজির মন যাতে নেমে আসে কিছুটা। শিষ্য এবার প্রেতাত্মাদের কথা পারিল, বলিল মহাশয়, এই যে ভূত প্রেতাদি জনির কথা শোনা যায়, শাস্ত্রেও যার ভূয় সমর্থন দৃষ্ট হয়, সে সকল কি সত্য সত্য আছে? স্বামীজি, সত্য বই কি, তুই যা না দেখিস তা কি আর সত্য নয়? তোর দৃষ্টির বাইরে কত অযুত আযুত ব্রহ্মাণ্ড দূর দূরান্তে ঘুরছে, তুই দেখতে পাস না বলে তাদের কি আর অস্তিত্ব নেই? বলছে তুই দেখতে পাস না বলে এগুলো সত্যি নয়, প্রেতজনির কথা বলেছে। তবে ওইসব ভূতুরে কাণ্ডে মন দিস নে, ভাববি ভূত প্রেত আছে তো আছে, তোর কার্য হচ্ছে এই শরীরের মধ্যে যে আত্মা আছেন তাকে প্রত্যক্ষ করা। স্বামীজি যাই হোক না কেন, স্বামীজি ঘুরে ফিরে অশরীরী বাণী ও দৈববাণী যাই শোনা থাকুন না কেন, স্বামীজি ঘুরে ফিরে কিন্তু শিষ্যের কাছে গুরু হিসাবে বারবার একভাবে ফিরছেন যে ব্রহ্মকে জানবি। বলছে ওইসব ভূতুরে কাণ্ডে মন দিস না, তোর কার্য হচ্ছে শরীরের মধ্যে যে আত্মা আছে তাকে প্রত্যক্ষ করা। তাকে প্রত্যক্ষ করতে পারলে ভূত প্রেত তোর দাসের দাস হয়ে যায়। বলছে তাকে যদি প্রত্যক্ষ করতে পারা যায়, ভূত প্রেত তোর দাসের দাস হয়ে যাবে। ভূত প্রেত তো কোন ছাড়, প্রকৃতি আন্ডারে থাকে, যদি তাকে প্রত্যক্ষ করতে পারা যায়। কারণ তখন প্রকৃতিটা যে আদৌ নেই, প্রকৃতিটাকে মায়া বলে আমার চোখে ধরা পড়ে যায়। আর যেই মুহূর্তে আমার কাছে যেটা মিথ্যে বলে প্রমাণ হয়ে যাবে, তার তো কোনো মূল্যই থাকবে না। সে তখন আমার কাছে নতজানু হয় যে কি চাও। প্রকৃতি তখন সিদ্ধ সাধকের কাছে মানে অপেক্ষা করে, তাদের ভিতরের কোনো ইচ্ছা উঠলে তারা ধন্য হয়, সাথে সাথে দেয়, তারা জোগাড় করে আনে। প্রকৃতি কোনো না কোনো ভাবে সিদ্ধ সাধকের মনে কিছু সামান্য চাহিদার ভাবটুকু মাত্র উঠলে সেই জিনিস সামনে চলে আসে, কেমন কিছু না কিছু ভাবে। শিষ্য, কিন্তু মহাশয়, মনে হয় উহাদের দেখিতে পাইলে পুনর্জন্মাদি বিশ্বাস খুব দৃঢ় হয় এবং পরলোকে আর অবিশ্বাস থাকে না। শিষ্য বলছে যে মহাশয়, মনে হয় যে যদি একটু ভূতপ্রেত দেখতে পারতাম তাহলে পুনর্জন্মে বিশ্বাস টিশ্বাস হয় আর কি। স্বামীজি, তোরা তো মহাবীর, তোরা আবার ভূত প্রেত দেখে পরলোকে কি দৃঢ় বিশ্বাস করবি? এত শাস্ত্র বিজ্ঞান পড়লি, এই বিরাট বিশ্বের কত গূঢ় তত্ত্ব জানলি, এতেও কি আত্মজ্ঞান লাভ ভূত প্রেত দেখে করতে হবে? ছি ছি। এতক্ষণে শিষ্য সমর্থ স্বামীজিকে কথা বলাতে, স্বামীজিকে উত্তেজিত করে দিতে পেরেছে। খুব সূক্ষ্ম কিন্তু এই গুরু শিষ্যের খেলাগুলো। আমি জানি না, আমি তবে যতদূর যা বুঝছি, শিষ্য ইচ্ছা করে এসব আজে বাজে কথা বলছে যাতে স্বামীজি চটে ওঠে। আর শিষ্য এই ধরনের কথা বলার ছেলে নয়, সে অত্যন্ত সংবেদনশীল ছেলে এবং আধ্যাত্মিক ছেলে। সে হঠাৎ ভূত প্রেতের প্রসঙ্গ তুলে এসব বলছে, যদি একটু দেখতে পেতাম ভালো হতো। স্বামীজিকে চটিয়ে দেওয়ার জন্য বলছে। স্বামীজিকে যদি একটু নাড়াতে পারে তাহলে স্বামীজির মনটা নেমে আসবে। মন উঠে যাওয়ার কিছুই নাই, দেহ থাকে না। বেশি মন চড়ে থাকলে দেহ থাকে না, এই যা। কিন্তু মহাশয়, মনে হয় উহাদের দেখিতে পাইলেও পুনর্জন্মাদিতে বিশ্বাস খুব দৃঢ় হয়। স্বামীজি, তোরা তো মহাবীর, তোরা আবার ভূত প্রেত দেখে পরলোকে কি দৃঢ় বিশ্বাস করবি? এত শাস্ত্র সায়েন্স পড়লি, এই বিরাট বিশ্বের কত গূঢ়তত্ত্ব জানলি, বলছে এরপরেও কি তোদের আত্মজ্ঞান লাভ ভূত প্রেত দেখে করতে হবে? স্বামীজিকে আত্মজ্ঞান লাভ করতে বলেছে, বলছে ভূত প্রেত দেখবো, জ্বালাচ্ছে আর কি স্বামীজিকে। যে এরপরেও কি আত্মজ্ঞান লাভ ভূত প্রেত দেখে করতে হবে? ছি ছি। শিষ্য, আচ্ছা মহাশয়, আপনি স্বয়ং ভূত প্রেত কখনো দেখিয়াছেন কি? শিষ্য নাড়াচ্ছে স্বামীজিকে যাতে স্বামীজির মনটা নামে ওই জায়গা থেকে, ওই ব্রহ্মতত্ত্ব থেকে একদম ভূত প্রেতে চলে এসছে। স্বামীজি বলিলেন, তাহার সংসার সম্পর্কীয় কোনো ব্যক্তি প্রেত হইয়া তাহাকে মধ্যে মধ্যে দেখা দিত, কখনো কখনো দূর দূরের সংবাদ সকলে আনিয়া দিত। কিন্তু পরীক্ষা করিয়া দেখিয়াছিলেন তাহার সকল কথা সময় সত্য হইত না। পরে কোনো এক তীর্থ বিশেষে যাইয়া সে মুক্ত হয়ে যাক এইরূপ প্রার্থনা করা অবধি তিনি আর তাহার দেখা পান নাই। সে মুক্ত হয়ে যাক, এটা প্রার্থনা করছে কে? না, স্বামী বিবেকানন্দ, যে নির্বিকল্প সমাধিমান পুরুষ। যার নির্বিকল্প সমাধি হয় তার ভিতরে সহজে প্রার্থনা আসে না, কারণ সে তো পূর্ণ, তার কিছুতেই প্রার্থনা আসতে চায় না। সব মানে যে শেষ হয়ে যাবে, তার ভিতর থেকে প্রার্থনা চাওয়া আসে না।
কি চাইবে ভিতর থেকে? মানে মানুষ তো চেয়ে যায়, কিন্তু তাদের ভিতর পূর্ণ তো, কি চাইবে আর? কিন্তু তাদের মধ্যে যদি দৈবাৎ কোনো একটি চাওয়া ওঠে, সেই চাওয়া পূর্ণ হতে বাধ্য। যেমন বলছে যে স্বামীজি প্রার্থনা করেছিলেন সে মুক্ত হয়ে যাক, এইরূপ প্রার্থনা করা অবধি তিনি আর তার দেখা পান নাই। শিষ্য এইবার শ্রাদ্ধাদি দ্বারা প্রেতাত্মার তৃপ্তি হয় কিনা প্রশ্ন করিলে স্বামীজি কহিলেন উহা কিছু অসম্ভব নয়। এবার বলছে শ্রাদ্ধের দ্বারা কি প্রেতাত্মার তৃপ্তি হয়? স্বামীজি বলছেন উহা কিছু অসম্ভব নয়। শিষ্য ওই বিষয়ে যুক্তি প্রমাণ চাহিলে স্বামীজি কহিলেন তোকে একদিন ওই প্রসঙ্গ ভালোভাবে বুঝিয়ে দেব। শ্রাদ্ধাদি দ্বারা যে প্রেতাত্মার তৃপ্তি হয় এ বিষয়ে অকাট্য যুক্তি রয়েছে। আজ আমার শরীর ভালো নয়, অন্য একদিন উহা বুঝিয়ে দেব। শিষ্য কিন্তু এ জীবনে স্বামীজির কাছে আর ওই প্রশ্ন করিবার অবসর পায়নি। শিষ্য স্বামীজিকে একটু এদিক ওদিক কথা বলে ব্রহ্মানন্দজি গল্প স্বল্প করে একটু নিচে নামাতে বলার জন্য বলেছিল। শিষ্য সমর্থ, অনেকটাই সমর্থ, সে এতটা পেরেছে সাহস করে স্বামীজির সামনে ওই অবস্থায়। সে প্রথম কথা শুরু করেছিল স্বামীজির পা ছুঁয়ে, সেই জন্যই হয়তো পেরেছে। তার মধ্যে শ্রদ্ধা ছিল, সে পা ছুঁয়ে প্রশ্ন করেছিল যে আপনি অমরনাথে যা দেখলেন আমায় বলবেন না। তারপর সে এটা করছে, সে স্বামীজিকে ভালোর জন্য করছে এবং স্বামীজির সাথে শ্রদ্ধার সাথে করছে বলে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়নি। নইলে যে বলছে আমার মাথায় শিব বসে রয়েছে, ক্ষীরভবানী মন্দিরে দেবীর গলা শুনেছি, তাকে যদি এরকম তারপর ভূত প্রেত শ্রাদ্ধ প্রেতাত্মার তৃপ্তি হয় কিনা এইসব প্রশ্ন করা হয়, তার অশেষ কৃপা যে তাকে ঘাড় ধরে বের করে দেয়নি। তার কারণ একমাত্র শিষ্যের শ্রদ্ধা। আজকের যে বিষয় ছিল দৈববাণী কি সত্যিই শোনা যায়? হ্যাঁ শোনা যায়, আমি কখনো শুনিনি। স্বামীজির ভাষায় শোনা যায়। যাদের কাছে সেই জায়গার দ্বার খুলে গেছে, সেই অনন্ত শক্তি রাজ্যের দ্বার খুলে গেছে, সেখানে শোনা যায়। আমার গুরুদেব ভগবান, তার মুখে শুনেছি, হ্যাঁ শোনা যায়, একদম স্পষ্ট শোনা যায়। এবং এই শিষ্য যেরকম স্বামীজির ওই শোনা যায় যেভাবে বলেছে, বলার পর আর কিছু প্রশ্ন করে উঠতে পারেনি, কারণ ওই যেই কথার পিছনে শক্তিটা থাকে, ওই শক্তির পর আর প্রশ্ন করা যায় না, সন্দেহ করা যায় না, এবং ভিতর থেকেও সন্দেহ লেশ মাত্র আর থাকে না। ঠিক তেমনই আমি যখন ভগবানকে জিজ্ঞাসা করেছি তুমি এরকম শুনেছো, শোনা যায়, ভগবান তখন যেভাবে বলেছেন যে হ্যাঁ যায়, আমি শুনেছি, সেই কথার পিছনে এমন শক্তি আমি টের পেয়েছিলাম, আমি তারপর আর কোনো প্রশ্ন করিনি। তার কারণ আমার তাই একই কথা মনে হয়েছিল, গুরু শিষ্যের সম্পর্ক তো আর বদলায় না যুগে যুগে, মানে এই ভাবগুলো একই থাকে। যে আমারও ঠিক তখন তাই মনে হয়েছিল যে যুক্তি টুক্তি এখানে খাটবে না, কোথাও একটা অন্য কিছুর কথা হচ্ছে এখানে। আজকে এই অবধি থাকলো। পরের বৃহস্পতিবার সন্ধ্যে 8:30টায় স্বামী শিষ্য সংবাদের ধারাবাহিক আলোচনা নিয়ে আসার চেষ্টা করব। নমস্কার।